আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আসলেই খারাপ, শুধু খারাপ নয়, চরম খারাপ। তার প্রতিবেশী দেশগুলো যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো সে পূরণ করতে পারে না, সেই মনের আশাগুলো সে পূরণ করতে পারে না। কেমন প্রতিবেশী ভাই তোমরা? তোমরা তোমাদের প্রতিবেশীদের মনের আশা পূরণ করতে পারো না। তোমরা তোমার প্রতিবেশী স্বপ্ন দেখে তোমার তেল, তোমার নুন, তোমার ঝাল, তোমার তেল, তোমার বার্গার, তোমার ঔষধ, তোমার চিকিৎসা, তোমার বিমানবন্দর, তোমার জাহাজ বন্দর সব কিছু ব্যবহার করবে, আবার তোমার উপরেই ছড়ি ঘোরাবে। মানে ঘটনা হয়েছে, তোমার চাল, তোমার ঔষধ ছাড়া সে পঙ্গু, তার অস্তিত্বহীনতার সৃষ্টি হবে। আবার কি চাইবে? দিন শেষে যে চাইবে, তোমার খাইছি না, তোমার কাপড় ছিঁড়ব, কিন্তু তুমি নীরব থাকবা। দিন শেষে যে তারা চাইব যে তোমার বিদ্যুৎ ছাড়া আমার ঘর অন্ধকার, কিন্তু তুমি বিদ্যুৎ দেবা, আবার বদনামও নিবা। আমি বলবো, তুমি শুধু শুনবা, কিন্তু কোনো উত্তর করতে পারবা না। আমি আমি আমার চেয়ে তুমি শক্তিধর, তুমি আমার চেয়ে শুধু শক্তিধর নাই, তুমি পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র আছে তার মানে টপ 5-এর মতো একটা মধ্যে থাকা একটা শক্তিধর রাষ্ট্র, কিন্তু আমি তোমার বলবো তোমার অমুক 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 অঞ্চল আমি দখল করে নেব, কিন্তু তুমি কিচ্ছু বলতে পারবা না। তুমি বলবা, ভাই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, তোমরা এইটা দখল করে নিও না, এটা দখল করে নিলে আমাদের লস হয়ে যাবে, তোমরা দখল করে নিও না। তোমরা এসে বলবা, স্যার এটা করা ঠিক হবে না, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ওই যে সিদ্দিক ভাইরালের মতো বলতে হবে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এরকম একটা অবস্থার সৃষ্টি করতে হবে। আমার মনে করেন তুমি মানে ভারত, তুমি পৃথিবীর মধ্যে 3 নম্বর বিমান বাহিনী শক্তিশালী রাষ্ট্র, আর আমার বিমান বাহিনীর 68তম রাষ্ট্র। আমি 14তম রাষ্ট্র। পাকিস্তান আমি 14তম, বাংলাদেশের আমি 68তম। আমি বলবো তোরে বিমান হামলা করে তোরে একেবারে যাচ্ছে তাই করে ফেলবো। তুমি বলবা, ভাই তুমি এই কাজটা করো না ভাই, এই কাজটা করলে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। তোমার অনেক শক্তি, অনেক জনবল, অনেক লোকবল, তোমার হলো লোকজন হলো 20 কোটি, আর আমার লোক হলো 140 কোটি। তুমি যদি মনে করো 50 লক্ষ লোক নিয়ে আমার হামলা করো, তাহলে আমার দেশে কিন্তু 140 কোটির মধ্যে 20 লক্ষ লোকও কিন্তু সেটা প্রতিহত করতে যাবে না। তাহলে তুমি আমার মাফ করে দাও, গোপনে এসে তোমার পা ধরবো, মানে গোপনে এসে তোমার মনে করো আরও অনেক কিছু করবো। এইসব তারা চাওয়া, তোমার দেশের পতাকা আমি মারাবো, কিন্তু তুমি আমার দেশের পতাকা মাথায় করে রাখবা। হ্যাঁ, তোমার দেশের যে প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে স্বীকৃত, সেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নামে গরু জবাই হবে। মানে সীমান্তবর্তী অঞ্চলে যে সেই একটা গরুর নাম লাল মোদিজি গরু, সেই গরুকে আবার কি করবে, জবাই করা হবে। জবাই করে আবার সেখানে মানে মানে স্লোগান দিয়ে, মোদিজির বিরুদ্ধে স্লোগান দিয়ে সেই গরুর গোশ খেয়ে মানে দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খাবে, সভা করবে, গালিগালাজ করবে। তুমি বলবো, জয় জয় জয়, আমার বিরোধীদের জয়। তারা তারা মানে যেভাবে চাইবে তুমি সেইভাবে চলবা। কেন প্রতিবাদ করতে চাও? তুমি কেন ক্ষমতা দেখাতে চাও? তাদের মনের আশা একটু পূরণ করবা না তোমরা? তাদের মনের আশা পূরণ করার জন্যই তো তোমাদের জন্ম। ওদের চাওয়াটা এটাই যে আমাদের মনের আশাই তো তারা পূরণ করবে, ভারত পূরণ করবে। হ্যাঁ, পাকিস্তান বলবে আমাদের মনের আশায় তারা পূরণ করবে, আমার প্রতিবেশী না রে, এত ক্ষমতাধর হবে কেন? তারা চায় যে ওই 7 সমুদ্র 13 নদীর ওপর থেকে এসে সেই ব্রিটিশরা আমার দেশের মা বোনদের উপর বীজ দিয়ে যাক, আমার দেশের বন্দর নিয়ে যাক, আমার দেশের মানে মানে রাজত্ব করুক, কম টাকার জিনিস আমি বেশি টাকা দিয়ে কিনে খাবো, সেটাও ভালো। 7 সমুদ্র 13 নদীর ওপর থেকে এসে করুক। তুমি আমরা চাই হলো মানে 31 টাকার গম 37 টাকায় খাইতে, তুমি বাবা কী করো, তুমি কম মূল্যে দিতে চাও, তাহলে তোমার পরে রাগ হবে না? হবে তো। তুমি কম মূল্যে দিতে চাও কেন? তোমার আমার দেশের মনে করো পেঁয়াজের মূল্য 120 টাকা, 30 টাকা, 150 টাকা কেজি হবে, তুমি মাগার পেঁয়াজ ঢুকায় সেটারে মনে করো 50 টাকা 60 টাকা কেজি বানায় দাও, এটা ঠিক না তো। আমরা তো চাই দুর্ভিক্ষ হতে, 3 বেলা খাইলে শরীরের মেদ ভুঁড়ি বেড়ে যাবে। আমরা 3 বেলা তো খেয়ে থাকতে চাই না, মানে 1 বেলা খাবো আর 2 বেলা না খেয়ে থাকবো, আর সকাল বিকেল দুপুর তোমার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমার গালিগালাজ করবা,
তুমি শুধু বলবে হ্যাঁ আমার মাথা নত করেছি, আমার ক্ষমা ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এ হলো অবস্থা। তোমার দেশের বিমান বাহিনী হলো পৃথিবীর 3 নম্বর বিমান বাহিনী। আমি লালমনিরহাটে বিমানবন্দর বানায় তোমাকে থ্রেট করব। তুমি ভয়ে থরথর কম্প হয়ে যাবা। তুমি কবা আরে বাবা রে, এই বিমান বাহিনী যদি বাংলাদেশ ভারতে আক্রমণ করে তাহলে ভারত একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, ভারত একদম ধ্বংস হয়ে যাবে। এটা ঠিক নয়। এটাই তো চাই। এদেশের 50 লক্ষ যুবক তৈরি হয়ে আছে তোমার ভারত রাষ্ট্রকে দখল করে নেওয়ার, আর 20 লক্ষের 20 কোটি লোকের মধ্যে 50 লক্ষ রেডি ভারত দখল করার জন্য, আর 140 কোটি লোকের মধ্যে তাহলে কত, 2 কোটির লোক রেডি বাংলাদেশের বাংলাদেশকে তাহলে কী করতে পারে তারা? এটা ভাবে না। ওরা চায় আমরা শুধু বলবো তুমি শুধু শুনবে। ওই যে একটা গান আছে না, আমি বলবো তুমি শুনবে। আমি তো গলার সুর ভালো না, আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে। আমি তোমাকে গালি দেবো, আমি তোমাকে শয়তান বলবো, আমি তোমাকে বাটপার বলবো, আমি তোমাকে চিটার বলবো, আমি তোমার রাজ্য দখল করে নিতে চাইবো, আমি তোমার বোম মারতে চাইবো, আমি তোমার বিমান ঘাঁটি দখল করে নিতে চাইবো, আমি তোমার সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো। কিন্তু তুমি বলবা জয় আমার প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রের ফকিরনি রাষ্ট্রের জয়। আমার প্রতিবেশী রাষ্ট্র আমাকে থ্রেট মারবে, কবে একেবারে ভারত উড়াই দেবে, আর আমার হাতে সত্যিকার তোর উড়াই দেওয়ার ক্ষমতা নেই। তারপরেও সে বলবে আমি ভারতকে উড়িয়ে দেবো, আর আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি বলতে পারবো না যে তোমারে আমি উড়াই দিতাম। তাহলে কি হলো? তুমি খারাপ, প্রতিবেশীর মন জয় করতে পারো না। প্রতিবেশী পুরো পৃথিবীতে তুমি যখন অর্থনৈতিক IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যখন বলছে তুমি দ্রুত বর্ধমান প্রবৃদ্ধি দেশে পরিণত হয়ে যাচ্ছ, তখন প্রতিবেশীরা কয় কী কয়, এই প্রতিবেশী রাষ্ট্র একটা হিন্দু রাষ্ট্র, এ দ্রুত প্রবৃদ্ধি বা দ্রুত GDPর দেশ হয়ে গেলে মান সম্মানের ব্যাপার না। দূরের লোক বড় লোক হোক, প্রতিবেশী বড় লোক হলে সমস্যা না, কারণ সে আমাকে সাহায্য করবে, সে তার সাহায্য খেয়ে বড় হব, তার আলো বাতাস খেয়ে বড় হব, এটা ভালো লাগে না। ভিক্ষা করে খাবো তাও ভালো, তাও প্রতিবেশীর মঙ্গল কল্যাণ এগুলো আমরা কামনা করতে পারবো না। এত সুশিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি, যদিও ইসলাম বলেছে যে প্রতিবেশীর উপকার, প্রতিবেশীর মঙ্গল সহ প্রতিবেশীর কল্যাণে নিজেদেরকে নিবেদিত করো, কিন্তু আমরা সত্যিকার অর্থে ওই শিক্ষাটা নিতে পারি নাই। আমরা চাই প্রতিবেশী ধ্বংস হয়ে যাক, আমরা চাই প্রতিবেশীকে পাকিস্তান আক্রমণ করুক, এবং পাকিস্তান চাই যে বাংলাদেশ নামক প্রতিবেশী ভারতের আক্রমণ করুক। আমরা চাই চীন হলো ভারতের আক্রমণ করুক। আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র ট্যারিফ শুল্ক দিয়ে একেবারে ভারতের নাখানি চুবানি দিয়ে যাচ্ছে তাই করুক। এখন কথা হলো, এখন আমরা চাই যে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ মিলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ আর চীন মিলে ভারতের গলা টিপে একদম হত্যা করে দেবো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত তার গলা টিপার কোনো সুযোগ দেয় না। খারাপ লাগবে না বলেন? আমারও তো খারাপ লাগতো। আরে ভারতবাসী, আপনাদেরকে বোঝা উচিত, ভারতের সরকারের বোঝা উচিত, এই যে মনের একটা স্বপ্ন, এই স্বপ্ন যদি পূরণ না হয়, কত আমি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ এই 3 দেশ একত্রিত হয়েছি, একসাথে ব্যবসা করব, বাণিজ্য করব, মিসাইল বানাবো, সামরিক চুক্তি করব, বন্দর দিয়ে দেবো, পাকিস্তানের মনে করে বেলুচিস্তান দিয়ে ওখানে তেজস্ক্রিয়া পদার্থ বা খনিজ পদার্থ তোলার করবো, সব ধরনের সব কিছু দিয়ে হলেও প্রতিবেশী ভারতকে মনে করে একবার সাইজ করে ফেলবো। আমাদের মনে চাওয়া এইটা, আপনারা বোঝেন না কেন ভাই? একটু প্রতিবেশীদের মনে চাওয়া পাওয়া এগুলো গুরুত্ব দেবেন না। এখন মনে করেন আমি মুসলমান রাষ্ট্র আর এক মুসলমান রাষ্ট্রের উপরে হামলা করব, এখন যখন পারবো না মাইর খাবো, তখন বলছে দেখছো এই প্রতিবেশী এই রাষ্ট্র ভারত এই শয়তান এই হলো সব ইন্ধন দিচ্ছে। কিন্তু আমি যে আকামটা বাদাইছি বা আমি যে আগে আক্রমণ করেছি, আমি যে হামলা করে আকাশসীমা লঙ্ঘন করে পরিবেশকে জটিল করেছি, এই কথা কিন্তু একবারও বলিনি। যত দোষ ভারতবাসীর উপরে পড়ে, যত দোষ সব ভারতের।
এখানে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ সব ভারতের। যখন আমি মনে করো মাস্তানি টাস্তানি করতে যাব, যে মনে করো মাইট টাইট দিতে যাব, পাট ফুট নিয়ে যাব, যেই যখন মনে করো আমার প্যান্ট পুন্টু খুলে নিয়ে আমাকে ঝোলাই রাখবো, আমার ট্যাং টুং দখল করে নিব, আমার সেনাবাহিনীর উইকেট ফেলে দেবে, তখন বলবে এই আফগানিস্তানের এত শক্তি কোথা থেকে আসে? এই দেখেছো, এই চিরশত্রু ভারত, যাকে আমরা দেখতে পারি না, যারা প্রতিবেশীদের ভালো থাকে না, আমরা চাইছি যে আফগানিস্তান দখল করে নেবো, আফগানিস্তানের সাইজ করবো, বাগরাম ঘাটি দখল করে নিয়ে আমেরিকার দিয়ে দেবো। এই ভারত দেখেছ, ওই শয়তান রাষ্ট্র, এই আমাদের ভালো দেখতে পারে না। আমাদের যদি ভালো দেখতে পারতো তাহলে আমি আফগানিস্তান দখল করে নেবো, ও দূরে বসে বসে হাত তালি, আরে পাকিস্তান কত সুন্দর করে মানে আফগানিস্তান দখল করে নিচ্ছে, ঠিক আছে, জয় হো পাকিস্তান, এইভাবে বলবে। এটা তো ভারত পারে না। এটা ভারতের আসলেই সমস্যা, কঠিন সমস্যা। ভারতের যখন মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক মুল্ক দিল, তখন তো মানে প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখতে চাও কত মানে সুন্দর। হ্যাঁ, ভারতের এইবার ভারতের খেলা দেখা যাবে। এবার ভারতের খেলা দেখতে যে ভারতের যেমন ওরা সবাই মানে এই আনন্দে, শুল্কের আনন্দে, আমাদের 20%, 19%, আর ভারতের 50% শুল্ক। এইবার তো আমরা পোশাক শিল্পের ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হয়, এই পোশাক শিল্পে আমরা মনে করে লালে লাল হয়ে যাব, আর ভারত একদম মনে করে শেষ হয়ে যাবে। এই আশা, এই বাসনা, এই কামনা নিয়ে আমরা যখন একটা গভীর ঘুমে গিয়েছিলাম, যে স্বপ্ন বেটা বিশাল কোনো কিছু একটা হয়ে যাবে, এবার আমরা মনে করো ভারতকে অর্থনৈতিকভাবে পেছনে ফেলে সামনের দিকে চলে যাব। ভারত কী করলো? ভারত তার নিজের দেশের অর্থনীতি টিকায় রাখতে, পোশাক শিল্পকে টিকায় রাখতে ইউরোপ সহ বিশ্বের বাকি মানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের সব বাজার দখল করে নিয়েছে। ছাড়ছুট ডিসকাউন্ট দিয়ে সব বাজার দখল করে নিয়েছে। এখন ঘুম থেকে জেগে উঠে যে স্বপ্ন নিয়ে ঘুমাইছিলাম, সেই স্বপ্নে একেবারে জল ঢেলে দিয়েছে কে? ভারত। তা আপনার গাল দেবেন এখানে বলেন? আপনার উচিত ছিল কি, যখন শুল্ক আরোপ করে দিয়েছে তখন কি আপনার দেশের মানুষ যাতে ভিক্ষুক হয়, আপনার দেশের কলকারখানা বাদ দিয়ে রাস্তায় আপনার দেশের জনগণ রাস্তায় যে নরেন্দ্র মোদীর পদত্যাগের জন্য আন্দোলন করবে, মারামারি হবে, যুদ্ধ হবে, ফাইট হবে, আপনার তো এটা এই পরিবেশ তৈরি করার সুযোগ দেওয়া আপনার উচিত ছিল। আপনি সেটা করলেন না, না করে কি করলেন? আপনি ইউরোপের বাজার দখল করে নিলেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার উপর যখন মানে ট্যারিফ আরোপ করে, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সাথে আপনার দেশের জনগণকে যখন হাতকড়া পড়ায় দেশে পাঠায় দেয়, হ্যাঁ, আপনার H-1B ভিসা দিয়ে মানে মানে দক্ষ জনশক্তিকে আপনি যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাইতে না পারেন সেই ব্যবস্থা করে, তখন আমরা হাততালি দিই। আহা, পাকিস্তান হাততালি দেয়, মানে তুরস্ক হাততালি দেয়, বাংলাদেশ হাততালি দেয়। হ্যাঁ, আরে কী করলেন? আপনার সেই H-1B ভিসা বন্ধ করে দিয়ে দেখা যায় আগে এক বাজারে যাইতেন, এখন সে অনেক বাজারে, এখন ফ্রান্স নেয়, জার্মানি নেয়, ইতালি নেয়, এখন চীন নেয়। আচ্ছা, সে এক দরজা বন্ধ করে দিয়ে 10 দরজা খুলে গিয়েছে। মানে APJ আব্দুল কালাম উনি বলেছিলেন এন্ড মানে এফার্ট নেভার ডাইস, প্রসেসটা কখনো বাড়া যায় না। মানে উনি বলেছিলেন নো মানে নেক্সট অপরচুনিটি। এখন H-1B ভিসায় যখন নো করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র, তখন আপনারা কী করলেন? নেক্সট অপরচুনিটি যাবেন। কেন যাবেন? আপনি নো মানে না, এই নাতেই থাকবেন, মানে আপনি আর কোনো জায়গায় যাবেন না, কারোর দ্বারস্থ হবেন না। এখন এটাই আমরা চাই পুরো এশিয়া, পুরো বিশ্ব যখন আপনার পুরো বিশ্বের নেতারা যখন আপনি মিটিংয়ে অনুপস্থিত, তারপরেও আপনার সবচেয়ে বড় শত্রু আপনার প্রশংসা করে। আমরা তাদের তেল মেরি, নোবেল পুরস্কার দেন, এ দেন, তা দেন, এত কিছু করে তার পাশে দাঁড়িয়ে আসি। আল্লাহ আপনার কী করছে? আপনারে প্রশংসা করছে, নরেন্দ্র মোদীর প্রশংসা করছে। কোন এটা কার ভালো লাগে? আমার তো ভালো লাগে না, আপনার ভালো লাগার কথাও এটা নয়। এখন ঘটনাই যে ভারত আসলেই খারাপ। ভারত হলো এজন্য খারাপ যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সাহায্য সহযোগিতা করছে, তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অন্ন বস্ত্র খাদ্য বাসস্থানে মানে সাহায্য সহযোগিতা করছে, এবং ওরা চায় যে আমরা এই প্রতিবেশী রাষ্ট্রের কাছে নেবো না, আমরা বরং ওদের খাবো। ওই যে একটা কথা আছে না, হ্যাঁ, মানে ভাবির খাইবো, ভাবির মানে কাপড়ে হাত মুছবো, আবার ভাবির নামে বদনাম করে বেড়াবো। ঠিক মানে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, এদের অবস্থা ঠিক ওই রকমই হয়েছে যে ভারতের খাবে, ভারতের মাখবে, ভারতের পানি নেবে, ভারতের মানে ঝাল নেবে, ভারতের লবণ নেবে, ভারতের মানে সাহায্য নিয়ে বিমান বাহিনী রাস্তাঘাট তৈরি করবে, মেট্রো রেল তৈরি করবে। আবার দিন সেটা যেই ঘুম থেকে উঠে বলবে
এই প্রতিবেশী আসলেই খারাপ, এরা আমাদের ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে আমাদের একটু মুখ বাজাইতে দিত। হ্যাঁ, তারা ফকিরনি হইলে আমার ভালো লাগে। ভারতের যদি পতন হয়, ভারতের শুল্ক আরোপ করি, ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার ভালো লাগে। তো সেই ক্ষতিগ্রস্ত সে কোনোভাবে হচ্ছে না। এই জন্য আমাদের খারাপ লাগাটাও আপনারা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।